ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা ইউজিসি নেট এবং সেট বিভিন্ন স্টেটের যে সেটগুলো হয় সেগুলো নিয়ে পড়াশুনো করছো এবং এই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, তোমরা চাইলে এই ডিএম ক্লাসেস ইউটিউব চ্যানেল থেকে তোমরা যে ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা অ্যাক্সেস পেতে পারো এবং সেগুলো তোমরা পড়তে পারো। এছাড়াও তোমরা যদি কেউ ভাবো যে পেড কোর্সে জয়েন হবে, তাহলে আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা পেড কোর্সে জয়েন হতে পারো। এখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2 বোথ পেপার মিলে তোমার পড়বে 4,999 টাকা, যেটা তোমার 6 মাসের ভ্যালিডিটি। 6 মাসের মধ্যে তোমাদের ওভারঅল সিলেবাস কমপ্লিট করা হবে। যদি তুমি শুধুমাত্র সাবজেক্ট সংস্কৃত পড়ো সেক্ষেত্রে 3,000 টাকা, এবং যদি পেপার 1 সেক্ষেত্রে 2,500 টাকা তোমাকে দিতে হবে। কিন্তু যখন বোথ পেপার পড়বে তখন তোমার 4,999 টাকা। ঠিক আছে, এখানে তুমি উইকলি 6টা করে লাইভ ক্লাস পাবে, 1000+ এমসিকিউ প্লাস মক টেস্ট পাবে, পিডিএফ মেটেরিয়াল পাবে, 300+ ভিডিও লাইব্রেরি এখানে আছে, ফ্রি ইউটিউব ক্লাস আছে এবং লাইফ টাইম ভিডিও অ্যাক্সেস প্রভৃতি সুবিধা তোমরা পেয়ে যাবে। তোমরা প্রতিনিয়ত চ্যানেলটিকে জয়েন করবে এবং যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা দেখবে, এবং কেমন ক্লাস হয় তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। এখান থেকে 30টা প্রশ্ন করে নিয়েছি। ঠিক আছে, এখানে এর আগের প্রশ্ন যেগুলো দেখেছিলে সেগুলো তোমরা মেবি একবার করে দেখে নিয়েছো, কী কী কনসেপ্ট আছে, এবং সেই কনসেপ্টগুলো আশা করি তোমরা মোটামুটি জানো। ঠিক আছে, এখানে 31 নম্বর প্রশ্ন দেখো। এখানে বলছে ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য থিওরিটিক্যাল রিজন দ্যাট লিড researcher to conduct a study, you would read which section of their article। কি বলছে কনসেপ্ট? পাশে হিন্দি দেওয়া আছে, কারণ তোমাদের পরীক্ষায় হিন্দি থাকবে পাশে, হিন্দি দেখে বোঝো। কি বলছে, যদি आप उन सैद्धांतिक कारणों को समझना चाहते हैं जिनके कारण शोधकर्ताओं ने कोई अध्ययन किया, तो आप उनके लेख का कौन सा भाग पढ़ेगा। যদি কোনো সৈদ্ধান্তিক কারণ তুমি বুঝতে চাও, समझना चाहते हैं, তো जिनके कारण शोधकर्ता ने कोई अध्ययन किया, কিছু অধ্যয়ন করেছে, তো কোন লেখের ভাগটাকে তুমি পড়বে, যেটা শর্টকাটে জানা যাবে। কোনটাকে পড়বে? ইন্ট্রোডাকশনটাকে পড়বে। তাহলে কোনো সৈদ্ধান্তিক মানে কোনো সিদ্ধান্তে তুমি উপনীত হতে চাচ্ছ, কোনো শোধকর্তার কোনো মূল বিষয়ে যেটা অল্প কোনো ডিটেলস দেওয়া আছে সেটাকে তুমি পড়তে চাও, অধ্যয়ন করতে চাও, যার দ্বারা তুমি পুরোটা ডিটেলস জানতে পারবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। কি বলছে, অ্যান ইন্ট্রোডাকশন ইজ দ্য ফার্স্ট সেকশন অফ অ্যান আর্টিকেল দ্যাট সেটস দ্য স্টেজ অফ দ্য রেস্ট অফ দ্য পেপার। তাহলে একটা ভূমিকা অংশ ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনের পারপাস আছে, অডিয়েন্স আছে, কন্টেন্ট আছে, স্ট্রাকচার আছে, বিভিন্নভাবে ইন্ট্রোডাকশনকে আমি পাবো। ইন্ট্রোডাকশনের উদ্দেশ্য, তার অডিয়েন্স, তার শ্রোতা কারা, বিষয়বস্তু কারা, গঠন কারা, ঠিক আছে, এই সমস্ত বিষয় আছে এর মধ্যে। নেক্সট পরে বলছে in a positively secured distribution which among the following would be true। এর মধ্যে কোনটা হচ্ছে সত্য। এটা পুরোপুরি স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন আছে, এই জায়গাটাকে বাদ দিতে পারবে। আমি জাস্ট অ্যান্সারগুলো বলে রাখছি, প্রশ্নগুলো খেয়াল রাখো, যদি কখনো পড়ে অ্যাজ অ্যাজাম্পশন হিসেবে অ্যান্সারটা করে দিয়ে আসতে পারো। তাহলে মিন থেকে মুড, মুড থেকে মিডিয়ান, মিন থেকে মিডিয়ান, মুড থেকে মিন, আর মিডিয়ান থেকে মিন। এখানে অ্যান্সার কী হবে? এখানে এ আর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এ আর সি হলে কী হবে? মিন থেকে মুড, মিন থেকে মিডিয়ান। এখানে দেওয়া হয়েছে পজিটিভলি সিকিউর ডিস্ট্রিবিউশন, যেখানে কি মিন থেকে শুরু হয়। এখানে কি বলা হয়েছে? মিন থেকে মুড, মিন থেকে মিডিয়ান। এর আগে একটাও মিন আছে কি? কোথাও মিন নেই। পজিটিভলি সিকিউর কোথায় ডিস্ট্রিবিউশন হয়? যে মিন ইজ দ্য অলমোস্ট অলওয়েজ গ্রেটার দ্যান ইটস মিডিয়ান। মিন হচ্ছে সবার থেকে বড়। এমন যদি কোনো প্রশ্ন আসে সেখানে সবার প্রথমে যদি মিন যে জায়গাগুলো থাকবে সেগুলোকে অ্যান্সার করে দিয়ে আসবে। ঠিক আছে, নেক্সট আসো 33 নম্বর। বলছে দ্য tendency to subtly or unconsciously influence the behavior study participant in a way that obscures the true effect in the independent variable is cost।
ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে প্রশ্ন এসছে। কি বলছে? যে अध्ययन प्रतिभागियों के व्यवहार को सूक्ष्म रूप से या अनजाने में इस तरह से प्रभावित करने की प्रवृत्ति जो स्वतंत्र चर के वास्तविक प्रभाव को स्पष्ट कर देती है। এটা হচ্ছে এফেক্ট এবং বায়াস নিয়ে প্রশ্ন এসছে, যে এমন একটা বিষয় যেখানে অধ্যয়ন প্রতিভাগীরা ব্যবহার করছে এবং তার বাস্তবিক প্রভাব যেটা, এই বাস্তবিক প্রভাবকে এখানে অস্পষ্ট করে দিচ্ছে। এমন যে এফেক্ট তাকে কি বলা হয়? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল এফেক্ট, যে প্রয়োগকর্তার এক্সপেরিমেন্ট করতে, ব্যাখ্যা করতে, এটা সঠিকভাবে সে ব্যাখ্যা করতে পারেনি, একটা বাস্তবিক প্রভাব তার উপরে পড়ছে, এক্সপেরিমেন্ট বায়াস। কি বলছে এক্সপেরিমেন্ট বায়াস জিনিসটা কি? বলছে এক্সপেরিমেন্ট বায়াস যাকে বলা হচ্ছে রিসার্চার বায়াস এবং অবজারভার বায়াস, যেখানে এক্সপেকটেশন, বিলিভস আর প্রি কনভিন্স নোশন, এখানে কি বলা হয়েছে? যে বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে, স্টাডি পার্টিসিপেন্ট অ্যান্ড অবস্কিউরস দ্য ট্রু এফেক্ট, এই হচ্ছে এগুলোর কি পয়েন্ট। এখানে কি অবজারভার বায়াস, যেখানে কোনো একটা ব্যক্তির বিলিভসের উপরে কাজ করবে, এক্সপেকটেশনের উপরে কাজ করবে, এই সমস্ত জায়গা হচ্ছে এক্সপেরিমেন্টাল বায়াস। বাদ বাকিগুলো হ্যাথরন এফেক্ট কি বলা হচ্ছে, যেখানে কোনো ব্যক্তির চেঞ্জ দ্য বিহেভিয়ার চেঞ্জ করতে কাজে লাগবে। আর সেক্সুয়াল হচ্ছে যেখানে পিপল, কমিউনিটি, আউটসাইড দ্য একাডেমি, অ্যাওয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং প্রভৃতি আলোচনা করা হবে। পার্টিসিপেন্টটা কি? যেখানে when a participant in a research study may consciously or unconsciously act, তো যেখানে চেতনভাবে, মানে সচেতনভাবে এবং অচেতনভাবে যদি কোনো ব্যক্তি সেখানে কাজ করে, এটা হচ্ছে পার্টিসিপেন্ট বায়াস হবে। নেক্সট, এটাও স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন, যে কোরিলেশন, কোএফিসিয়েন্ট আর along with their respective p-value are given. Identify the two most significant correlational coefficient from the following. এখানে অপশান দিয়েছে, অপশানগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যে পি ভ্যালু, এ কি বলছে? এ আর সমান 77। জাস্ট এটার অ্যান্সারটা দেখে নাও, আমি বলে দিচ্ছি। তাহলে পি ভ্যালু আমরা কি দেখেছি, সবসময় 0.5 তার নিচে থাকবে। তাহলে যেখানে 0.5 তার নিচে কোনগুলো আছে? 0.5-এর নিচে আছে এই দুটো, 0.5-এর নিচে আছে একটা বি যেটা 0.01, আর যেটা ডি 0.03। তাহলে পি ভ্যালু সবসময় 0.05-এর নিচে। তাহলে এখানে 0.05-এর নিচে আমি কাকে পাচ্ছি? 0.01 এবং 0.03, এই দুটোকে আমরা পাচ্ছি। ঠিক আছে, যেটা বি আর ডি কারেক্ট অ্যান্সার। এগুলো এই শর্টকাটগুলো খেয়াল রাখবে, যে কোনটার কতটুকু শর্টকাটকে আলোচনা করছি। এরপরে হুইচ অফ দ্য ফলোয়িং সিমিলার্স উইথ ফল আন্ডার লেভেল 3 প্লাগারিজম। আমরা পড়েছিলাম এর আগে প্লাগারিজম জিনিসটা কি, এবং সেখানে লেভেল 3 প্লাগারিজম হলে কত পার্সেন্ট প্লাগারিজম হবে? লেভেল 3 38, 45, 54, 63, 71। লেভেল 3-র মধ্যে কোনগুলো আসবে? লেভেল 3 হলে সেখানে 63 এবং 71%। কি বলা হয়েছিল? যে লেভেল 3 প্লাগারিজম হচ্ছে যেখানে 60-এর উপরে হবে। তাহলে এখানে 60-এর উপরে কি? এটা 38, 45, 54, 60-এর নিচে, 63, 71 আর 60-এর উপরে। লেভেল 3 হতে গেলে অ্যাবাভ 60%। লেভেল 2 কি? লেভেল 2 যেখানে 40 থেকে 60। এখানে যতগুলো দেওয়া আছে 40 থেকে 60, এর মধ্যে 38টা বাদে এই দুটো 45 আর 54 কি লেভেল 2? কখনো এরকম প্রশ্ন দিতে পারে, লেভেল 2। এরপরে লেভেল 1 যেখানে 10 থেকে 40 হচ্ছে লেভেল 1 প্লাগারিজম। ঠিক আছে, এই জায়গাগুলোকে খেয়াল রাখবে। এগুলো কিন্তু টপিকের আন্ডারে নাই, টপিকের মধ্যে নাই, টপিকের বাইরের প্রশ্ন। নেক্সট, দ্য পারপাস অফ দ্য থিওরি ইজ টু জেনারেট হাইপোথেসিস দ্যাট ক্যান বি টেস্টেড and that will thereby allow explanation on law the assess the above statement refers to the principle of। এখানে কি বলা হচ্ছে হিন্দি দেখো, বলছে सिद्धांतों का उद्देश्य ऐसी परिकल्पनाएं उत्पन्न करना है जिनका परीक्षण किया जा सके और जिससे कानूनी को व्याख्या का मूल्यांकन किया जा सके।
उपरोक्त कथन किस सिद्धांत को संदर्भित करता है? তো যেখানে কোনো বিষয় সেটাকে এক্সপ্লেন করছে, জেনারেট হাইপোথিসিস করছে, তাহলে জেনারেট হাইপোথিসিস সেখানে কি হবে? ডিডাকটিভিজম। এটাও আমরা পড়েছি ডিডাকটিভিজম কি, ইন্ডাকটিভিজম, ডিডাকটিভিজম পড়েছি। তাহলে কি ডিডাকটিভিজম? বলছে ডিডাকটিভিজম ইন রিসার্চ ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এখানে সিস্টেমেটিকের কথা বলিনি, আর কি বলেছে? সায়েন্টিফিক ইনকোয়ারি ইনভলভ স্টার্টিং উইথ দ্য থিওরি অ্যান্ড দেন টেস্টিং অ্যান্ড ড্র দ্য কনক্লুশন, যাকে বলা হয় ডিডাকটিভ রিজনিং, যেটা হচ্ছে টপ ডাউন রিজনিং। যেখানে স্টার্ট উইথ দ্য থিওরি অর হাইপোথিসিস, এখানে কি বলা আছে? অ্যালো explanation to law the assessed and purpose of theory is to generate hypothesis that can be tested. তাহলে hypothesis generate করছে। Let's start with the theory or hypothesis. Design study test of the theory, collecting data, analysis data, statistical technique and hypothesis, draw the conclusion based the result. এখানে কি বলা হয়েছে? Allow the explanation of the laws to the assessed. Next, 37. Which of the following test statistic useful to the conducting analyzing of variance? তাহলে ভেরিয়েন্সের জন্য আমরা কোন টেস্টকে ব্যবহার করব? এফ টেস্ট, টি টেস্ট, টি স্কোয়ার টেস্ট অ্যান্ড জেড টেস্ট। কোন টেস্টকে আমি অ্যানালাইজিং অ্যান্ড ভেরিয়েন্সের জন্য ব্যবহার করব? ভেরিয়েন্সের জন্য ব্যবহার করা হয় কোন টেস্টকে? ভেরিয়েন্স হচ্ছে এফ টেস্টের জন্য ভেরিয়েন্সকে ব্যবহার করা হয়। দেখো এফ টেস্ট কি বলছে? স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, যেটা কম্পেয়ার দ্য ভেরিয়েন্স অফ টু স্যাম্পেল, দুটো স্যাম্পেলের মধ্যে এবং পপুলেশনের মধ্যে যেটা ভেরিয়েন্স ক্রিয়েট করে, ঠিক আছে, সেটা হচ্ছে এফ টেস্ট। 38 নম্বর প্রশ্ন, দ্য এক্সটেন্ট টু হুইচ মেজারমেন্ট অফ এ কনসেপ্ট অ্যাকুরেটলি রিলেটেড দ্যাট कॉन्सेप्ट इज रिलेटेड टू हुईच ऑफ द फॉलोइंग। हिंदी देखो, बोलছে किसी अवधारण का मापन किस हद तक उस अवधारण को सटीक रूप से दर्शाते हैं, ये निम्नलिखित में से किससे संबंधित है? अतः इकोलॉजिकल मेजरमेंट, इकोलॉजिकल वैलिडिटी एंड ब्रह्म्या वैलिडिटी। कि ब्रह्म्या वैलिडिटी बोले तो किछु হয় ही ना, এটা তো সবার প্রথমে মাইনাস হবে, ইকোলজিক্যাল ভ্যালিডিটি হবেই না, হবেটা কি? মেজারমেন্ট ভ্যালিডিটি। বলছে किसी अवधारण का मापन किस हद तक अवधारण की सटीक रूप से दर्शाता है। মেজারমেন্ট ভেরিয়েবল আমরা পড়েছিলাম একটু আগে, মেজারমেন্ট ভেরিয়েবল, যেখানে ভেরিয়েবলগুলোকে আমরা নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও আগে ভাগ করছি, ঠিক আছে। দেখো মেজারমেন্ট ভেরিয়েবল কি বলছে? ইজ দ্য ডিগ্রি to which scale test measurable specific concept or idea, যেটা evidence including the measurement reliability and where the score correlated with the others variable, মাপন বৈধতা। Next, 39. Which of the following section of a research report are not considered for similarity checks while the detecting the plagiarism? কি বলছে? plagiarism while ডিটেক্টিং দ্য প্লাগারিজম। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেকশন, কোন সেকশন অফ দ্য রিসার্চ রিপোর্টের ক্ষেত্রে আর নট কনসিডার, মানে যেটাকে কনসিডার করা হয় না ফর সিমিলারিটি চেক, কোনো সিমিলারিটি চেকের ক্ষেত্রে, হোয়াইল ডিটেক্টিং দ্য প্লাগারিজম। তাহলে বলছে সাহিত্যিক चोरी का पता लगाते समय समानता जांच के लिए शोध रिपोर्ट के निम्नलिखित में से किस অনুভাগ पर বিচার नहीं किया जाता है? কোনটাকে প্লাগারিজমের মধ্যে ধরা হয় না? অ্যাবস্ট্রাক্ট, টার্মস ল, অবজারভেশন, কনক্লুশন, বিবলিওগ্রাফি, কাকে ধরা হয় না? ঠিক আছে, তাহলে কোনটা প্লাগারিজমের মধ্যে আসবে না? তাহলে কি হবে এখানে অ্যান্সার? দুটো। বিবলিওগ্রাফি, কারণ বইয়ের নাম তো সেম থাকবে, ওটাকে তো আর প্লাগারিজমের মধ্যে ফেলা যাবে না। আর অল জেনেরিক টার্মস অ্যান্ড ল, কিছু কিছু টার্মস যেগুলো থাকবে, যেগুলো ল নিয়ম যেগুলো থাকবে, ওগুলো তো সবার সেমই হবে, ওগুলোকে প্লাগারিজমের মধ্যে ফেলা যাবে না। তাহলে প্লাগারিজমের মধ্যে ফেলা যাবে না এমন দুটো বিষয় কি? এটা হচ্ছে অল জেনেরিক টার্মস অ্যান্ড ল, আর হচ্ছে বিবলিওগ্রাফি। বলছে হোয়েন চেকিং ফর প্লাগারিজম ইন এ রিসার্চ রিপোর্ট ইউ ক্যান
এক্সক্লুড ইনটু দ্য ফলোয়িং সেকশন ফ্রম দ্য সিমিলারিটি চেক। বলছি একটি গবেষণা প্রতিবেদনে চুরির জন্য পরীক্ষা করার সময় আপনি সাদৃশ্য পরীক্ষা থেকে নিম্নলিখিত বিভাগগুলিকে বাদ দিতে পারেন। তাহলে কোন কোন বিভাগগুলিকে বাদ দিতে পারেন? একটা হচ্ছে কোটেড ওয়ার্ক মানে উদ্ধৃত কাজ, রেফারেন্স তথ্যসূত্র, জেনেরিক টার্মস মানে সাধারণ পদ, স্মল সিমিলারিটি ছোট কোনো মিল, কমন নলেজ সাধারণ জ্ঞান, এগুলোকে আমি প্লাগারিজমের মধ্য থেকে বাদ দিতে পারবো। ঠিক আছে, নেক্সট, নলেজ is arrived at through gathering of facts that provide the basis of law, a reference to the principle। কার কথা বলা হচ্ছে? বলছে জ্ঞান তথ্যকে সংগ্রহ के माध्यम से प्राप्त होता है। জ্ঞান কোথা থেকে পাই? তথ্যের সংগ্রহের মাধ্যমে আমরা জ্ঞান পাই। जो कानूनों के लिए आधार प्रदान करती है। कानूनों के लिए মানে নিয়মের জন্য। ये निम्न सिद्धांतों से संदर्भित करता है। কোন সিদ্ধান্ত? ইন্ডাকটিভ, ডিডাকটিভ, কনস্ট্রাকটিভ অ্যান্ড ফিনোমেনিজম। কি হবে এখানে অ্যান্সার? এটা হচ্ছে ইন্ডাকটিভ। এটাকে বলা হচ্ছে নলেজ অ্যারাইভ থ্রু দ্য গ্যাদারিং ফ্যাক্টস, হচ্ছে ইন্ডাকটিভিজম। ইন্ডাকটিভিজম কি বলা হচ্ছে? রিসার্চ মেথড ইন্ডাকটিভ রিজনিং, যেখানে ডেভেলপ থিওরি, কোনো থিওরিকে ডেভেলপ করছে, অবজারভেশন অ্যান্ড ডেটাকে হাইপোথিসিস করছে, যেটা বটম আপ অ্যাপ্রোচ, যেখানে আমি ডেটা কালেক্ট করছি, ডেটার প্যাটার্ন দেখছি অ্যান্ড ডেভেলপিং থিওরি। এখানে কি বলা হয়েছিল? নলেজ অ্যারাইভ দ্য থ্রো গ্যাদারিং দ্য ফ্যাক্টস অ্যান্ড প্রোভাইড বেসিস দ্য ল। তাহলে জ্ঞান তথ্যকে সংগ্রহকে মাধ্যম সে প্রাপ্ত হতে, তাহলে একটা তথ্য সংগ্রহ, এটা ইন্ডাকটিভিজম। এই যে ডেভেলপ দ্য থিওরি, আমি কোনো থিওরির উপরে কাজ করছি, থিওরিকে ডেভেলপ করছি, কি হবে এখানে? এখানে তোমার ইন্ডাকটিভিজম হয়ে যাবে। নেক্সট আসো, এখানে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 বলছে দ্য কনসেপ্ট অফ ভ্যালিডিটি ক্যান নট বি অ্যাপ্লাইড সিঙ্গেল প্রপোজিশন। দ্য কনসেপ্ট অফ ট্রুথ ক্যান নট বি অ্যাপ্লাইড টু আর্গুমেন্ট। কি বলছে? দ্য কনসেপ্ট অফ ভ্যালিডিটি कैन नॉट बी अप्लाइड टू सिंगल प्रोपोजिशन। जब वैधता के अवधारण के एकल प्रस्तावों पर लागू नहीं किया जा सकता। और द कॉन्सेप्ट ऑफ ट्रूथ कैन नॉट बी अप्लाइड टू आर्गुमेंट, सत्य की अवधारण के तर्क पर लागू नहीं किया जा सकता। কি হবে এখানে आंसर? দুটোই ট্রু। কেন ট্রু? এখানে কিসের কথা বলা হয়েছে? কনসেপ্ট অফ ভ্যালিডিটির কথা বলা হয়েছে। আর এই ভ্যালিডিটির সঙ্গে এটা কি সামঞ্জস্যপূর্ণ? দেখো, বলছি ভ্যালিডিটি রেফার্স টু হাউ অ্যাকুরেটলি এ মেথড। অ্যাকুরেটলি মানে কি? যেটা সঠিক, নির্ভুল। হোয়াট ইজ দ্য ইন্টেন্ট অফ মেজারেবল? ইফ রিসার্চার হ্যাজ হাই ভ্যালিডিটি, দ্যাট মিনস ইট প্রডিউস রেজাল্ট দ্যাট করসপন্ডেড টু দ্য রিয়াল প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক, ভেরিয়েশন in the physical or social world. High reliability is the one indicator that measures the validity. The concept of validity cannot be applied single proposition. Single proposition এর ক্ষেত্রে ব্যবহার করা হয় না। The concept of truth cannot be applied argument. Truth কখনো আর্গুমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। ঠিক আছে, নেক্সট 42 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পল ফ্রম দ্য ফলোইং। এর মধ্যে নন প্রবাবিলিটি স্যাম্পলিংগুলো কী কী? সিম্পল র্যান্ডম, কোটা, সিস্টেমেটিক না স্নোবল। নন প্রবাবিলিটি স্যাম্পল কী কী সেটা এখানে বলতে হবে। তাহলে সিম্পল র্যান্ডম, কোটা, সিস্টেমেটিক না স্নোবল। কী হবে এখানে অ্যান্সার? নন প্রবাবিলিটি স্যাম্পল হচ্ছে কোটা স্যাম্পল আর স্নোবল স্যাম্পল। কোটা স্যাম্পল আর হচ্ছে স্নোবল স্যাম্পল হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পল। তাহলে দেখো স্যাম্পলিং মেথড, স্যাম্পলিংকে কয় ভাগে ভাগ করা যায়? দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। যেটা প্রবাবিলিটি স্যাম্পলিং তার চারটে বিভাগ: সিম্পল র্যান্ডম, ক্লাস্টার, সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড। এই ছকগুলো কিন্তু খেয়াল রাখবে। তাহলে প্রবাবিলিটিকে চার ভাগে ভাগ করা যায়: সিম্পল র্যান্ডম, ক্লাস্টার, সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড। আর নন প্রবাবিলিটিকে কনভেন্স, কনসিকিউটিভ, কোটা, পারপাসিভ, স্নোবল। এখানে কি বলেছে? নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো সিম্পল র্যান্ডম কোথায় ছিল? সিম্পল র্যান্ডম হচ্ছে প্রবাবিলিটি। সিস্টেমেটিক হচ্ছে প্রবাবিলিটি। তাহলে কোটা আর স্নোবল কোথায় পাচ্ছ? এই যে কোটা স্যাম্পলিং আর স্নোবল স্যাম্পলিং, এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ঠিক আছে,
এর মধ্যে কি কনভেন্স কনসিকিউটিভ, কোটা পারপাসিভ, স্নোবল হচ্ছে নন প্রবাবিলিটি, সিম্পল ক্লাস্টার, সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড হচ্ছে তোমার প্রবাবিলিটি স্যাম্পলিং। নেক্সট পরের প্রশ্ন বলছে স্পেয়ারসম্যান আরও ইজ দ্য জেনারেলি এমপ্লয়েড টু দ্য মেজার ইন দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য ডিরেকশন relationship between two ordinal variables. Pearson coefficient or correlation R is the very useful when relationship between two variable curvilinear. পিয়ারসন আর স্পেয়ারম্যানের যে মত সেটাকে এখানে বলা হয়েছে। দুটোর অ্যান্সার কি হবে? প্রথমটা বলছে কারেক্ট, দ্বিতীয়টা বলছে ইনকারেক্ট। কেন বলছে দেখো, স্পিয়ারম্যানস আরও আর স্পেয়ারম্যান র্যাঙ্ক বলছে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল টেকনিক দ্যাট মেজার্স দ্য স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল। এখানে কি বলা হয়েছে? জেনারেলি এমপ্লয়েড মেজার দ্য স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন টু অর্ডিনাল ভ্যারিয়েবল। এখানে তাই বলা হয়েছে টু ভ্যারিয়েবল। পিয়ারসন কি বলছে? পিয়ারসন এখানে কেন ফলস হলো? কোএফিসিয়েন্ট আর কোরিলেশন আর ইজ দ্য ভেরি ইউজফুল। এখানে কি বলছে? The most commonly way measuring a linear correlation, it is the number between one or the measurement state and direction relationship to it. State and direction এখানে কি বলছে? Correlation, coefficient correlation, এটা ভুল হয়ে যাচ্ছে সেই হিসেবে। এইগুলো হচ্ছে কি পয়েন্ট, ঠিক আছে? নেক্সট আসো 44 নম্বর বলছে the process of deduction involves drawing generalizable inference out the observation. Statement 2. Positivism advocates the application of the method of the natural science to the study of the social reality. দুটোর হিন্দিটা একটু দেখো কি বলা হচ্ছে এখানে দুটোর হিন্দিতে। প্রথমে দেখো বলছে निगमन की प्रक्रिया में अवलोकन से सामान्यीकरण निष्कर्ष निकालना शामिल है। निगमन की प्रक्रिया তাহলে ডিডাকশন যে প্রক্রিয়া সেখানে সামান্যীকৃত নিষ্কর্ষ। আর পরেরটা পজিটিভিজম যে प्रत्यक्षवाद सामाजिकेर वास्तविकता के अध्ययन के लिए प्राकृतिक विज्ञानों के तरीके के अनुप्रयोग बालाकत करता है। কি হবে দুটোর অ্যান্সার? বলছে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। কি ডিটেলস দেখো এখানে, ডিটেলস এক মিনিট। প্রসেস অফ ডিডাকশন ইনভলভস ড্রয়িং ইনফারেন্স আউট দ্য অবজারভেশন, পজিটিভ অ্যাডভোকেটস। এটা ডিটেলস আমি অ্যাড করে দিচ্ছি, এটা অ্যাড নেই, ঠিক আছে? পরেরটাই আসো। হুইচ অফ দ্য ফলোয়িং রেফার্স টু এ মেথড অফ স্যাম্পলিং হুইচ এ কোর group of participants who are initially sampled for a research study required or the recommended others potential participant। बोलते कि निम्नलिखित में से कौन सा नमूनाकरण की एक विधि को संदर्भित करता है जिसमें प्रतिभागियों का एक मुख्य समूह जो शुरू में एक शोध अध्ययन के लिए नमूना लिया जाता है, अन्य संभावित प्रतिभागियों के भर्ती का अनुसंधान करता है। सिम्पल रैंडम, स्नोबल, कोटा, स्ट्रैटिफाइड। कार कथा बोला হয়েছে এখানে? হচ্ছে স্নোবল স্যাম্পলিং এর কথা বলা হয়েছে। স্নোবল স্যাম্পলিংটা কি? টেকনিক ইনভলভস কারেন্ট স্টাডি পার্টিসিপেন্ট আইডেন্টিফাই দ্য পোটেনশিয়াল সাবজেক্ট। এখানে কি বলা হয়েছে? কোর গ্রুপ অফ পার্টিসিপেন্ট ইনিশিয়ালি স্যাম্পলড রিক্রুট আর রিক্রুটমেন্ট আদার পোটেনশিয়াল পার্টিসিপেন্ট। এখানে পাচ্ছ সেই কনসেপ্টগুলো। স্টাডি পার্টিসিপেন্ট, পোটেনশিয়াল সাবজেক্ট, নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড, এটা সোশ্যাল সায়েন্স, রিসার্চ, মেডিকেল সায়েন্স প্রভৃতিকে ব্যবহার করা হয়। যেখানে মোর স্টাডি পার্টিসিপেন্ট থাকবে ওয়ান অর মোর, যেখানে আদার্স ইন্টারেস্টেড অ্যান্ড পার্টিসিপেটিং থাকবে। রেফারেন্স ইউনিট রিচ দ্য ডিজায়ার দ্য স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ এখানে বড় হবে।